দুপুর 2টো বেজে গিয়েছে, ঘড়ির কাঁটার দিকে আমাদের নজর ছিল। দুপুর 2টো বেজে গিয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে রায়দান প্রক্রিয়া। যে প্রক্রিয়া, সেই রায়দান প্রক্রিয়া যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এবং রায়দান ঘোষণা, রায় ঘোষণার যে প্রক্রিয়া বা রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে 2:30টে নাগাদ, অর্থাৎ আর মাত্র কিছুটা সময়। আমরা 5 মাস ধরে অপেক্ষা করেছি, আমরা 5 মাস ধরে দীর্ঘ আন্দোলন দেখেছি। দিনের হিসেবে গুনলে যা 162 দিন, 162 দিন ধরে প্রথমে আমরা এই ঘটে যাওয়া নারকীয় অত্যাচার, ধর্ষণ করে খুন, ডিউটিরত একজন চিকিৎসক সরকারি হাসপাতালের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে তাকে খুন করা হয়েছিল বলে বারবার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পর আজ বিচারের বাণী শোনার জন্য সবাই উদ্গ্রীব, গোটা দেশ, গোটা বিশ্ব, গোটা বাংলা শহর এবং অবশ্যই অভয়ার বাবা মা তার পরিবার। সেই জায়গা থেকে রায়দানের আর মাত্র কিছুটা অপেক্ষা। শিয়ালদা কোর্টে যখন পৌঁছলো, যখন নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে, সেই সময়কার ছবি দেখাচ্ছি, একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে কালো কাচ এবং তার মধ্যে নিয়ে যাওয়া হলো সঞ্জয়কে, কালো কাচ দেওয়া গাড়ি। এর মধ্যে নেই, চলে যাও। মালটাকে আমাদের দুজন উঠে গেছে। এই যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যেই অনেকগুলো গাড়ির কনভয়। তার মধ্যেই একটি গাড়ি, যে গাড়ির মধ্যে নেট দেওয়া, যে গাড়ির মধ্যে কালো কাচ দেওয়া, তার মধ্যে থেকেই নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে বার করা হলো সঞ্জয় রায়কে। ঠিক 1টা নাগাদ তাকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, ভেতরে নিয়ে যাওয়া হয় এবং আমরা বারবার আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন যে জায়গায় আইনজীবীরা থাকছেন, যে জায়গায় এই রায়দান প্রক্রিয়া হবে, সেই গোটা ফ্লোরটা, সেই তলটা আমরা দেখতে পাচ্ছিলাম, আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছিলেন এবং যে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রচুর পুলিশ মোতায়েন। কারণ একদিকে যেরকম সঞ্জয় রায়কে আনা হচ্ছে, অন্যদিকে উৎসুক জনতা, তারা বিভিন্ন জায়গায়, তারা শিয়ালদা আদালত চত্বর থেকে তারা এই আজকে সঞ্জয়কে দেখার জন্য তারা দাঁড়িয়েছিলেন। এখনো প্রচুর মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। শিয়ালদা আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, সমাদৃতা, সৈকত এবং আরজিকর হাসপাতাল চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আমরা প্রথমেই যাব সমাদৃতার কাছে। সমাদৃতা, 1 ঘন্টা হয়ে গিয়েছে আনা হয়েছে সঞ্জয় রায়কে, এখন কি জানা যাচ্ছে, কখন শুরু হবে এই রায়দান প্রক্রিয়া? দেখো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা যা জানতে পারছি, অভয়ার বাবা মা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভিতরে। আমরা 3 জন যেরকম তুমি বললে বাইরে রয়েছি, ভিতরে কোর্টরুমের ভিতরে প্রিয়াঙ্কা রয়েছে আমাদের আরেক প্রতিনিধি। সে যা খবর দিচ্ছে, অভয়ার বাবা মা পৌঁছে গিয়েছে এবং সে আমাদেরকে বোঝাবার চেষ্টা করছিল কোর্টরুমের ভিতরে ঠিক কীরকম অবস্থায় রয়েছে। বিচারক যেখানে রয়েছেন, বিচারকের একটা দিকে সঞ্জয় রায় থাকবে এবং সামনে, ঠিক সামনের বেঞ্চে অভয়ার বাবা মাকে বসানো হবে। এই রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে। রায়দান তো হবে বিশাখা, আমি রায়দান হলে আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে যেরকম আপডেট কোর্টরুমের ভিতর থেকে পাবো, একের পর এক আপডেট নিশ্চিতভাবেই দর্শকদেরকে দেবো। কিন্তু দর্শকদেরকে এটাও একই সঙ্গে জানিয়ে রাখতে চাইবো যে 162 দিন যে কথা বলে তুমি শুরু করলে, সেই 162 দিনেও আজকে রায়দান পর্ব হতে চললো, সেই সময় দাঁড়িয়ে থেকেও আমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাইনি। যেমন আমরা জানি না কেন অভয়ার পরিবারকে বারবার মিসলিড করা হয়েছে আত্মহত্যার কথা বলে। যেমন আমরা জানি না সেমিনার রুমেই কি অভয়া খুন এবং ধর্ষিতা হয়েছিল, নাকি অন্য কোথাও হয়েছিল এবং সেখান থেকে তাকে সেমিনার রুমে নিয়ে এসে পরিপাটি করে ক্রাইম সিন সাজানো হয়েছিল। যেমন আমরা জানি না সঞ্জয় রায়ের হেডফোনটা গদির তলা থেকে হঠাৎ করে কি করে ম্যাজিক হয়ে বেরিয়ে এলো। যেমন আমরা জানি না সেদিনকে ঘটনায় যারা উপস্থিত ছিলেন, রাতে ডাক্তারদের প্রত্যেককে হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমরা জানি না কেন প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে এই বিচারের প্রক্রিয়া যখন চলবে, রায়দান প্রক্রিয়া যখন চলবে। তার মধ্যে থেকেও আমাদের সঙ্গে পিঙ্কি রয়েছেন, আমাদের সঙ্গে সৈকত রয়েছেন, আরজিকর থেকে রয়েছেন রুমকি। সৈকতের কাছে একবার যাব। সৈকত, তুমি এই গোটা যে বিচার প্রক্রিয়াটা চলেছে সেই সময় থেকে শুরু করে আজ যখন প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয়কে, সেই সময়ও তুমি ফলো করেছো, গোটা এক্সপিরিয়েন্সটা তোমার কাছে জানতে চাইবো এবং আজকে পুলিশের নিরাপত্তার বিশেষত্বটা জানতে চাইবো।
দেখো, পুলিশি নিরাপত্তা কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় আনা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে। তার অন্যতম একটা বড় কারণ এই যে আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় যখন শুনানি পর্ব চলছিল বা বলা ভালো যখন বিচার প্রক্রিয়া চলছিল, সেই বিচার প্রক্রিয়া চলার সময় সঞ্জয় রায় একাধিক দিন প্রিজন ভ্যানের ভিতর থেকে নিজে চেঁচিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে। এমনকি কলকাতা পৌরসভার কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম করে বলেছে যে তাকে ফাঁসানো হয়েছে। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার একজন আধিকারিকের নাম করে বলেছে তাকে ফাঁসাচ্ছে, গোটা পুলিশ সিস্টেম তাকে ফাঁসিয়েছে এমন অভিযোগ করেছে এবং নিজেকে নির্দোষ দাবি করেছিল। তারপর থেকেই কিন্তু এই সঞ্জয় রায়কে কোর্টে আনার সময় গোটা সিকিউরিটি থেকে শুরু করে যে ভ্যানে আনা হতো সেই ভ্যান বদলে গেল। প্রথমে যে প্রিজন ভ্যান আনা হতো তারপরে এই যে বদলে যাওয়া প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানগুলো দেখো, এই যে প্রিজন ভ্যান, এই প্রিজন ভ্যানের শাটারগুলো নামানো, অর্থাৎ ভিতরে থেকে কেউ যদি কোনো কথা বলে তারস্বরে চিৎকার করলেও সেটা বাইরে আসবে না। আমরা দেখেছি সাদা যে গাড়িতে করে সঞ্জয় রায়কে আজকে আনা হয়েছে, সেই গাড়ির উইন্ডোগুলো ব্ল্যাক এবং উইন্ডোর বাইরে নেট দেওয়া, অর্থাৎ ভিতর থেকে কোনোভাবেই কোনো অডিও, কোনো আওয়াজ আসবে না, কোনো সাউন্ড আসবে না। শুধু তাই নয়, এই যে শিয়ালদা আদালত, আমি দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত রায় দেখাচ্ছে, ভিতরে যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িটি প্রথম যেদিন এই গাড়িগুলো করে আনা হলো, অর্থাৎ যেদিন সঞ্জয় রায় যেদিন বিস্ফোরক বয়ান দিয়েছিল, অভিযোগ করেছিল পুলিশ সিস্টেমের এগেনস্টে, তারপরে যেদিন প্রোডাকশন ছিল, আমরা দেখেছি আনার সময় এই যে প্রিজন ভ্যান, এই যে গাড়িগুলির ওপরে পুলিশ কর্মীরা রীতিমতো হাত চাপড়াতে আওয়াজ করছিলেন। অর্থাৎ বাইরে থেকে আমরা সঞ্জয় রায়কে বিভিন্ন প্রশ্ন করছিলাম, সঞ্জয় যদি কোনো কিছু বলেও থাকে সাউন্ড যাতে বাইরে না আসে, অভাবনীয় ব্যবস্থা। যখন প্রশ্ন করা হলো আজকে যে কথা তুমি বলছিলে, যেরকম প্রেজেন্ট ভ্যানে করে তাকে নিয়ে আসা হয়েছে, তিনি যদি ভেতর থেকে কিছু বলেও থাকে সঞ্জয়, কিছু শোনার উপায় নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।